টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। উনি সম্পদ ব্যবস্থাপক, অত্যন্ত প্রশংসিত সম্পদ ব্যবস্থাপক, জনাব কাজী আহসান মারুফ। উনি 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর। মারুফ ভাই, আপনাকে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। মারুফ ভাই, আমরা এই ম্যাক্রো ইকোনমি দিয়ে যদি আজকে আমাদের ডিসকাশন শুরু করি, যে রোজায় রেমিটেন্স ইমপ্রুভ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের বছরের রোজা এবং ঈদে যা এসেছিল তার চেয়ে এটা ডাবল ডিজিট ডিক্লাইন। এটা কমার কি কোনো কারণ ছিল কিনা? বেসিক্যালি আমাদের যদি একটু পিছনের দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে কোভিড পিরিয়ডে একটা আমাদের রেমিটেন্সে একটা বড় উল্লেফন হয়েছিল, একটা বড় সিগনিফিক্যান্ট আমরা ফ্লো দেখেছিলাম। একটা বড় রিজন ছিল তখন ভার্চুয়ালি আসলে হুন্ডি সিস্টেমটা বন্ধ ছিল কোভিড পিরিয়ডের জন্য। আর আরেকটা যেটা আসলে কোভিড পিরিয়ডটা যখন একটু স্থিমিত হয়ে গেল, তখন এই হুন্ডি সিস্টেমটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যায়। তো কিছু ফ্লো হয়তো ওখান থেকে আসছে, হুন্ডি থ্রুতে আসছে, যেটা হয়তো আমরা রিপোর্টেড দেখি নাই, ইনফর্মাল ইকোনমিতে আসছে। সো এইটা একটা প্রধান কারণ। সাথে আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা যদি গ্লোবাল ইকোনমিক দিকে তাকাই, তাহলে দেখব যে আমেরিকা, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, এই তিনটেই কিন্তু টোটাল গ্লোবাল ইকোনমিটাকে কন্ট্রোল করে। হোয়াট এভার ট্রেড দে প্রডিউস, সেটাই কিন্তু আসলে গ্লোবাল ট্রেড। তো যেহেতু গত বছরের মাঝামাঝি সময় থেকে আমেরিকান ফেডারেল সিস্টেম ওরা ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, স্বভাবতই মানি ফ্লোটা সেদিকে যাচ্ছে, ইউএস মার্কেটের দিকে যাচ্ছে। তো অনেক এই পিরিয়ডটাতে আমরা দেখেছি অনেক ইউএসের কোম্পানিগুলো লে ডাউন করা শুরু করেছে, যার ইফেক্ট ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন চায়নাও কিন্তু ফুল ওপেন হয় নাই। তো তার ইফেক্ট তো আসলে আমাদের যে রেমিটার যেসব কান্ট্রিতে আছে সেখানেও একটা ইফেক্ট আছে। অনেকের ইনকাম কমে গেছে, অনেকের ইনকাম আনএমপ্লয়মেন্ট চলে আসছে। সো দুটো এফেক্ট প্যারালালি আমার অপিনিয়নে যে ইফেক্ট করেছে আমাদের রেমিটেন্সের ফ্লোটা। একটা হচ্ছে যেটা এক্সপেকটেশন হচ্ছে যে গ্লোবাল ইকোনমি হয়তো একটা রিসেশনের মধ্যে যাবে, এটা একটা প্রধান কারণ। আর একটা হচ্ছে হুন্ডি সিস্টেমটা, যেটা পোস্ট কোভিড, যেটা যে হুন্ডিতে একটু বেশি পায় প্রতি ডলারে, ওটা একটা অ্যাট্রাকশন আছে। তো এমনিতেই যে 2023 সাল অনেক সম্ভাবনা, আবার নানা ঝুঁকি, সব কিছু নিয়েই আমরা কথাবার্তা বলছি। আপনি এই বছরের শেষ নাগাদ পরিস্থিতি কেমন দেখছেন, বা যে বছরের মাঝামাঝি সময়টা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন কি দেখছেন? আমরা তো আসলে এখন যে পিরিয়ডটা আছে, একটা হাই ইনফ্লেশন এনভায়রনমেন্টে আছি। বাজারে গেলে দেখা যায় প্রতিনিয়ত দাম বাড়ছে। তো পুরো ওয়ার্ল্ডেই সেটা বাড়ছে। তো এই ধরনের একটা হাই ইনফ্লেশন সিচুয়েশন যেসব কারণে হচ্ছে, সেই কারণগুলো যদি প্রশমিত না হয়, তাহলে এটা সাস্টেন করবে এই ইনফ্লেশনারি পিরিয়ডটা। তো যদি সেটা থাকে, তাহলে মানুষের ডিসপোজেবল ইনকামটা অনেক কমে আসবে, আরও কমবে। কারণ সে তো আগে আপনি যেটা ধরেন একটা রেস্টুরেন্টে খেতেন সপ্তাহে একদিন, কিন্তু ইনফ্লেশনের জন্য সেখানে দাম বেড়ে গেছে। আপনি কিন্তু আপনার প্রায়োরিটি যে জায়গায় আছে, আপনার বাচ্চার এডুকেশন বা আপনার এসেনশিয়ালস মেডিসিন পারচেস করা, সেগুলোতে কিন্তু একটা আপনার ইনকামের সিগনিফিকেন্ট চলে যাবে। এখন সেটা চলে গেলে আপনার কিন্তু ডিসক্রিশনারি এক্সপেন্সগুলো আপনি কমাতে বাধ্য হবেন। তো মানুষের ডিসপোজেবল ইনকাম যদি কমে যায়, আলটিমেটলি সেটা কর্পোরেটদের সেলসও কমে যাবে, কারণ আমরাই তো কনজিউমার। তো কমে গেলে সেটাতে একটা এফেক্ট থাকবে। সেই এফেক্টটা কতদিন প্রলংড করে এইটা বলা আসলে মুশকিল। বাট আমার মনে হয় আমরা এখন যে পিরিয়ডটা যাচ্ছি, একটা হাই ইনফ্লেশন সিচুয়েশন, এইটা হয়তোবা নিয়ার শর্ট টু মিড টার্ম পিরিয়ডটাতে হয়তোবা সাস্টেন করবে। এটা আমাদের অ্যানালাইসিস আর কি। ওকে, আমরা কর্পোরেট আর্নিংস দেখলাম যে যেটা জানুয়ারি টু মার্চ কোয়ার্টার বেশিরভাগ কোম্পানি পিছিয়েছে।
ইয়ার অন ইয়ার বেসিসে পিছিয়েছে, অনেকে কোয়ার্টার অন কোয়ার্টারও পিছিয়েছে। তবে একটা ভালো জিনিস যে আপনার জুন কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টারে অনেক কোম্পানি আপনার লস করেছিল বড়, বিকজ অফ এক্সচেঞ্জ লস অ্যান্ড আদার্স। সেখান থেকে একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে আর কি। তো জুন কোয়ার্টারে কর্পোরেট আর্নিংস ওভারঅল কেমন এক্সপেক্ট করছেন? ড্যামেজ যেটা হওয়ার, সেটা আপনি যে পিরিয়ডগুলোর কথা বলেছেন অলরেডি সেখানে ইফেক্টগুলো হয়ে গেছে। সো আমাদের কারেন্সি যেটা 20% বেশি ডিভ্যালুয়েশন হয়েছে, সেটা কিন্তু ওই কোয়ার্টারগুলোতে হয়েছে, যে জন্য ফরেন এক্সচেঞ্জের লসগুলো আমরা ওই পিরিয়ডটাতে দেখেছি। এবং এই যে আর্নিংস যে এই কোয়ার্টারে যেগুলো আসলো, আমরা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে দেখলাম আর্নিংস ইয়ার অন ইয়ার বেসিসে বাড়ে নাই। আবার খুব সিলেক্টিভ কিছু কোম্পানিতে আর্নিংস বেড়েছে। তো প্রফিটেবিলিটি যদি আমরা চিন্তা করি, ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে, এখন এটা ডিপেন্ড করবে আমাদের এই মুহূর্তে যে সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের যে ক্রাইসিস, এক্সচেঞ্জ রেটের যে প্রবলেম এবং ইনফ্লেশন, দুটো একসাথে আছে। তো এক্সচেঞ্জ রেট যদি 104 টাকা লাস্টে এই সপ্তাহে বোধহয় একটা ডিভ্যালুয়েশন হয়েছে, এটা যদি আরও ডিভ্যালুয়েশন করে, তাহলে তো যারা আমরা তো বেশিরভাগ ইম্পোর্ট ড্রিভেন অপারেশনগুলো চালাই, কারণ আমাদের একটা বড় প্রধান অর্থনীতির ইনকামটা আসে গার্মেন্টস সেক্টর থেকে। তো তার জন্য তো র মেটেরিয়ালস কিনতে হয়। তো সেখানে তো এলসি খুলতে হলে তার একটা ইফেক্ট আছে, ডলার প্রাইসে আমাদেরকে কিনতে হয়। তো ফার্দার যদি ডিভ্যালুয়েশন হয়, তাহলে ওই গার্মেন্টসগুলো, যেটা আমাদের সিংহভাগটা ওখান থেকে আসে এক্সপোর্ট আর্নিংসের, সেখানে এফেক্টটা তো কন্টিনিউ হবে। সেটা কন্টিনিউ হলে তো ওই গার্মেন্টসের সাথেই তো আমরা বাকি ইন্ডাস্ট্রিগুলো আছি। হয়তো বা আমরা কিছু ডাইভার্সিফাই করেছি অন্যান্য সেক্টরগুলোতে, বাট প্রধান কিন্তু এই গার্মেন্টস সেক্টরে। সেখানে যদি এফেক্টটা থাকে, তো এক্সচেঞ্জ রেট যদি এই ডিভ্যালুয়েশনটা কন্টিনিউ হয়, তাহলে তো আর্নিংস খুব ভালো আসার সুযোগ নাই। সিলেক্টিভলি যদি কোনো ইন্ডাস্ট্রি পার্টিকুলার বা ফার্ম, কোনো কোম্পানি তার স্পেশাল স্ট্রেংথের কারণে করতে পারে। ভেরি স্পেসিফিক কিছু কোম্পানি আছে যারা শুরুতেই ডলার, তাদের হয়তো আগে থেকে আর্নিংস ছিল বা তাদের এক্সপোর্টের ডলারটা ছিল, তারা হয়তো টু সাম এক্সটেন্ট কিছুদিন ওই ডলারটা দিয়ে ইনকাম করতে পারছে। বাট অ্যাজ এ হোল, বাট এটা কয়দিন, এক সময় তো রাজার ধনও শেষ হয়ে যায় আর কি। তো বাট পজিটিভ জিনিস যেটা হচ্ছে যে আমাদের গোয়িং ফরওয়ার্ড আইএমএফের যে প্রেসক্রিপশনগুলো আছে এবং সেন্ট্রাল ব্যাংক যেভাবে অপারেশনগুলো শুরু করবে বলছে, জুন থেকে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট দেখব, এবং ইনফ্লেশন যদি আমরা কন্ট্রোল করি, তাহলে হয়তো আমাদের এক্সচেঞ্জ রেটের যে ড্যামেজটা হয়ে গেছে, সেটাই হয়তো কোর্স কেস, ফার্দার হয়তো আর এরোশন হবে না। বাট এইখানে যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। সেন্ট্রাল ব্যাংক যদি একটা কনফিডেন্স বিল্ড আপ করে এখানে, যে উই আর ট্রাইং টু ব্রিং দ্য ডিসিপ্লিন ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, সেই ইনফরমেশনটা কিন্তু এনাফ। আমরা যারা বিজনেস এন্টারপ্রেনার আছেন, তাদের জন্য ওই কনফিডেন্সটা দরকার। তখন দেখা যাবে যে তাদের এক্সপোর্টের ডলার ঢুকবে, দেশে বেশি এক্সপোর্ট ডলার ঢুকবে, প্লাস রেমিটেন্স তো আমাদের আছেই, আমাদের ভাইরা যারা কষ্ট করে পাঠাচ্ছেন। সো এই ফ্লোগুলো যখন আসবে, তখন একটা পজিটিভিজম তৈরি হবে। এটা হচ্ছে আমি পজিটিভ দিকে কথা বলছি। অন টপ অফ দ্যাট, আমাদের আইএমএফের সাথে যে ডেভেলপমেন্ট পার্টনারগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আমি লাস্ট উইকে দেখলাম যে $2.5 বিলিয়ন, এটা আমাদের জন্য তো হিউজ। আমাদের এখন $30 বিলিয়ন যদি রিজার্ভ হয়ে থাকে, তাতে যদি $2.5 বিলিয়ন চলে আসে, তো এটা তো আমাদের জন্য একটা বড় কমফোর্ট জোন। হ্যাঁ, তো ওই ডলার আসার সাথে সাথে যারা ডলার হোল্ড করছিলেন, যারা জমাচ্ছিলেন, তারা হয়তো দেখবে যে দিস ইজ দ্য টাইম টু সেল। এগুলো পজিটিভলি মার্কেটকে এফেক্ট করবে। তো এফেক্ট করলে ডলারটা যদি একটা জায়গায় ফিক্স হয়ে যায় এবং বিজনেস এন্টারপ্রেনারদের সাথে মধ্যে যদি সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যায়, তাহলে হয়তো আমাদের ড্যামেজিং পিরিয়ডটা আমরা দেখে ফেলেছি। এখন ড্যামেজিং পিরিয়ডের পরে একটা পিরিয়ড থাকে, একটু কনসলিডেশন লাগে। হ্যাঁ, ধরেন আপনি অসুস্থ হলেন, আপনি তো ইমিডিয়েটলি অসুস্থ হওয়ার আগে যেরকম ছিলেন সেভাবে মুভ করতে পারবেন না, আপনি একটু টাইম লাগবে, বডিকে রিকভার করতে দিতে হবে। সো একটু রিকভারি টাইম লাগবে। আমরা কনসলিডেশন পর্যন্তই থাকি। জি জি, মিউচুয়াল ফান্ড নিয়ে করি। আমাদের অনেক দর্শকের অনুরোধ ছিল মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা কথা বলি।
তো আপনাদের তো 3টা ফান্ড, এর মধ্যে ট্র্যাক করার মতো রেকর্ড দেখলাম প্রথম ফান্ড যেটা, জি সেটা 57% সিন্স 2020, ডিসেন্ট রিটার্ন। তো আপনারা কি কি হোল্ড করছেন অ্যান্ড হোয়াট ইজ ইয়োর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি? আমাদের আমরা কি হোল্ড করছি এগুলো আসলে আমাদের বাই রেগুলেশন, আমরা হচ্ছে Public data, right. পাবলিক ডাটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে। আপনি মূলত আমরা শুনতে চাচ্ছি আপনি কেন এগুলো হোল্ড করছেন, আচ্ছা হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট কেসেস? জি বুঝতে পারছি। সো আমাদের ইনভেস্টমেন্টটা আমরা যেভাবে চিন্তা করি যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্সিয়েশন বিটুইন আদার অ্যাসেট ম্যানেজার্স অ্যান্ড উইথ একুশ। সো আমরা যে জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে আমরা অনেক পিওর অ্যাসেট ক্লাস লেভেলে আমরা পারফরমেন্সটা ড্রাইভ করতে চাই, সো দ্যাট আমাদের পারফরমেন্সটার জন্য কনসিস্টেন্সি থাকে। সো অ্যাসেট ক্লাস ওয়াইজ পারফরমেন্সটা কী আসলে, যেটা হচ্ছে ভেরি কমন সেন্স এবং ড্রিভেন একটা ফিলোসফি। এটা আসলে আমরা ইন্ডিভিজুয়াল কেসেও জিনিসটা ইউজ করি। যেমন যিনি একজন গ্রোসারি শপ চালান, উনি কিন্তু পুরো জিনিসই বিজনেসে ইনভেস্টমেন্ট করেন না, কিছু ক্যাশ রাখেন বা কিছু ব্যাংকে টাকা রাখেন, কিছু ল্যান্ড ইনভেস্টমেন্ট করেন। এই যে ভাগগুলো করেন, ওনার টোটাল অ্যাসেট যদি আমি একটা কেকের মতো চিন্তা করি, কেকটাকে উনি ভাগ করে দিচ্ছেন, এটাই অ্যাসেট ক্লাস। রাদার দ্যান পিওর ইকুইটি ড্রিভেন ম্যানেজার, আমরা সেটা শুধু ইকুইটি ড্রিভেন ম্যানেজার না হয়ে আমরা চেষ্টা করছি সেপারেট অ্যাসেট ক্লাসের রিটার্নটা ইনভেস্টরকে দিতে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ইকুইটি সবসময় পারফর্ম করে না। বাংলাদেশে যেরকম 2.5 বছর পার হয়ে গেল, জি ইউএসএ তো একই রকম, একটা না কিন্তু পারফর্ম করে না। আসলে ইকুইটি জিনিসটা কি? আপনি যদি ইকুইটি জিনিসটাকে ভাঙেন তাহলে দেখবেন এর পিছনে আসলে একটা বিজনেস, রাইট? কারণ বিজনেস থেকে যে ক্যাশটা আসে ইন ফর্ম অফ ডিভিডেন্ড, সেটাই তো আসলে ইনভেস্টররা পায়। তো একটা বিজনেস সবসময় প্রফিটেবল থাকে না, কখনো বেশি প্রফিট করে, কখনো কম প্রফিট করে। কখনো কখনো কিছু বিজনেস আছে খুবই সিলেক্টিভ বিজনেস, তারা হয়তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম কনসিস্টেন্ট দিয়ে যায়, বাট এটা খুবই খুবই রেয়ার। তো ইকুইটিটা যখন পারফর্ম করে না, তখন স্বভাবতই অর্থনীতিতে অন্য জায়গায় কিন্তু পারফরমেন্স হচ্ছে। হ্যাঁ, আপনি যদি দেখেন আমাদের যে জিডিপি গ্রোথ কিন্তু নমিনাল জিডিপি গ্রোথ কিন্তু প্রতি বছরই কিন্তু একটা ভালো একটা ডাবল ডিজিট গ্রোথ আছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইকোনমিতে যে পরিমাণ বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে হচ্ছে, বাট সব সেক্টর কিন্তু করছে না, কোনো পার্টিকুলার সেক্টর করছে। সো যখন ইকুইটিটা পারফর্ম করে তখন ইকুইটিতে আমাদের অ্যালোকেশনটা বেশি থাকে। যখন ইকুইটি পারফর্ম করে না তখন অন্য অ্যাসেট ক্লাস, যেমন অন্য অ্যাসেট ক্লাস বলতে ফিক্সড ইনকাম হতে পারে, ব্যাংকের ডিপোজিট হতে পারে, সেরকম হতে পারে আপনার ল্যান্ড হতে পারে, সেরকম আর একটা বড় অ্যাসেট ক্লাস হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিস, ট্রেজারি বিল বন্ড। তো ট্রেজারি বিল বন্ডটা এখন রিসেন্ট পিরিয়ডটাতে এই গত বছরের মাঝামাঝি সময় থেকে এখনকার আজকের দিন পর্যন্ত এই ট্রেজারি রেটটা কিন্তু পিকিং আপ, বেড়ে যাচ্ছে। যেটা ধরেন একসময় লেস দ্যান 1% ছিল, এটা এখন অন অ্যান অ্যাভারেজ 7%-এর মতো। তো 7% যদি রেট অফ রিটার্ন পাওয়া যায় বা তার চেয়েও বেশি যদি পাওয়া যায়, তো আমাদের সর্বাধিক কাজটা হচ্ছে ইকুইটি অ্যালোকেশনটা কমিয়ে যেখানটাতে রিটার্ন আছে, কারণ টাকার ধর্ম হচ্ছে যেখানে রিটার্নটা আছে সেখানেই সে যাবে, এটা আমার কোনো কিছু করার নেই। মানুষ খুব স্মার্ট, সে হয়তো আমার মতো ইকুইটি করে বা ইকুইটি নাম দিয়ে বুঝতেছে না, কিন্তু সে কিন্তু ইনহারেন্টলি কাজটা করছে। হ্যাঁ, তো এই যে অ্যাসেট ক্লাসের ভাগটা, কারণ একটা অ্যাসেট ক্লাসের সোর্স অফ রিটার্ন কিন্তু ডিফারেন্ট। গভর্নমেন্ট ট্রেজারি যে জায়গা থেকে রিটার্নটা দিবে, ইকুইটি কিন্তু সেই জায়গা থেকে রিটার্নটা দেয় না। আবার আপনি যদি ল্যান্ড ইনভেস্টমেন্ট করেন, আপনার সোর্সটা হচ্ছে কিন্তু ল্যান্ডের রেন্ট, বা যদি ল্যান্ড বিক্রি করেন, যদি আপনার বিক্রি থেকে যে প্রসিডটা আসবে, বাট একটা সোর্স হচ্ছে এক এক রকম। আপনি যদি গোল্ড ইনভেস্টমেন্ট করেন, সেটার রিটার্ন সোর্স আবার ডিফারেন্ট। সো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই অ্যাসেট ক্লাস ওয়াইজ একটা পারফেক্ট ডিসিশন নিতে। উই আর লার্নিং, আমরা চেষ্টা করি যে এই জিনিসটা যত আমরা পারফেক্ট করতে পারবো, তত রিটার্নটা এক বছর খুব ট্রেমেন্ডাস রিটার্ন দিলাম, আর একটা বছর আমি রিটার্ন দিতে পারলাম না, সেই ঘটনাটা হওয়ার সম্ভাবনা তখন কমে যাবে। আমি চাই কনসিস্টেন্ট। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাসেট ম্যানেজার
অ্যান্ড এ নাইভ ইনভেস্টর। এবং এটা যদি আমরা চেষ্টা করছি এস্টাবলিশ করার, হোপফুলি দিস উইল বি দ্য ডিফারেন্সিং ফ্যাক্টর বিটুইন এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার অ্যান্ড এ নাইভ ইনভেস্টর। এরপরে আমরা যখন অ্যাসেট ক্লাসের মধ্যে যাই, তখন আমাদের চিন্তা থাকে যে আমি এখন কোন সেক্টরটা চিন্তা করব, এই সেক্টরটা কি এখন পারফর্ম করবে এই সিচুয়েশনটাতে। দেন ওই সেক্টরের মধ্যে কোন কোম্পানিগুলো আছে যেগুলো রিলেটিভলি বেটার পারফর্মার। আমাদের ক্রাইটেরিয়া খুব সিম্পল, যে একটা গুড ম্যানেজমেন্ট থাকতে হবে, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা বিজনেস তো রান করে আসলে মানুষ। সো মানুষ যদি অ্যালাইন থাকে টু দ্য শেয়ারহোল্ডার্স, টু দ্য ওনার্স, ওই বিজনেস একদিন না একদিন পারফর্ম করবে। দেন ওই বিজনেসটা আন্ডারলাইং ইকোনমিক্সটা কীরকম, এই প্রোডাক্টটা কি মানুষ চায় কি চায় না, 10 বছর পর কি চাবে। সো দিস আর দ্য ভেরি সিম্পল লজিক্স আমরা যেটা চেষ্টা করি। সো আমাদের পোর্টফোলিও যেটা আমাদের ওয়েবসাইটে আছে, যদি আপনি দেখেন, বাংলাদেশ আজকে আমাদের প্রায় 50 বছর হয়ে গেছে, এবং আমাদের যে ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হচ্ছে ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স, তারপরে হচ্ছে যে আমাদের এন্টারপ্রেনিউরশিপ যে রিসোর্স, আমাদের তো কিছু সেক্টর আছে প্রুভেন, ওয়ার্ল্ডে প্রুভেন। আরএমজি সেক্টরে যে এন্টারপ্রেনিউররা আছে তারা তো অলরেডি প্রুভেন। তো এই বিজনেসগুলো আগামী 10 বছর 20 বছর পিরিয়ডে কীরকম পারফর্ম করবে, যদি প্রশ্ন উত্তর হয় যে এগুলো পারফর্ম করবে, উই জাস্ট ইনভেস্ট অ্যান্ড হোল্ড ইট। সো রিটার্ন অ্যাক্টিভিটি থেকে আমরা মনে করি যে আলটিমেট রিটার্নটা আসে আসলে ইনঅ্যাক্টিভিটি থেকে। হ্যাঁ, কারণ ওইখানটাতে একটা কম্পাউন্ডিং নেচার আছে। যে বিজনেসটা পারফর্ম করছে তার পারফরমেন্স, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি দেখেই সে পারফর্ম করছে। সে যদি যে এক্সট্রা রিটার্নটা আসছে সেটা যদি ওই রেটে ইনভেস্টমেন্ট করে, টুডে টুমোরো মার্কেটে একটা ভ্যালুয়েশন দিবে। সো মার্কেট ভ্যালুয়েশনটা ইজ দ্য লাস্ট কনসিডারেশন। লং টার্ম মিনস কতদিন হলে আপনি লং টার্ম বলতে চান? লং টার্ম মিনস হচ্ছে যে একটা বিজনেসের যে পোটেনশিয়ালিটি আছে, সে পোটেনশিয়ালিটি সে যদি 6 মাসের মধ্যে অ্যাচিভ করে ফেলে, দ্যাট ইজ আওয়ার হোল্ডিং। ওকে। আবার যদি সে বিজনেসটা দেখায়, আমরা যদি বুঝতে পারি যে না, এটা 1 বছর না, এটার ক্যাপাসিটি টু গ্রো আরও অনেক বেশি, তাহলে আমরা ওটার সাথে থাকবো। এটা এক ধরনের পার্টনারশিপ, যেমন একটা হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে যে ধরনের পার্টনারশিপ, আমরা স্টকটাকে ওইভাবে চিন্তা করি যে আমি যদি একটা বিজনেসের সে যদি আমাকে পার্টনার হতো, তাহলে আমি কি করতাম, আমি কি এর সাথে পার্টনারশিপ হতে চাই কিনা। দ্য মেইন ডিফারেন্স যে আমরা একজন মাইনরিটি পার্টনার, আমরা একটা পোর্শন হোল্ড করি, আমরা হয়তো বোর্ডে বসি না, এটা আমরা একটা পোর্শন হোল্ড করি। সো যদি আমরা বুঝি যে একটা বিজনেস ইন এ ভেরি লং টার্ম অল্টারনেটিভ অপরচুনিটিস নাই এই সেক্টরটাতে, সে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে, বিকজ তার আন্ডারলাইং ইকোনমিক্সটাই এরকম, প্রোডাক্টটাই অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, এখানে খুব বেশি চিন্তা করার কিছু নেই। 20 সালে আপনারা যে পোর্টফোলিও করেছিলেন, জি, সেখানে পরবর্তীতে অ্যাডলেস কি করেছেন, কি কিনলেন কি বেচলেন? আসলে 20 সালে আমাদের যে হোল্ডিংগুলো করেছি তাতে আমরা খুব বেশি চেঞ্জ করি নাই। তো তখন একটা ফোকাস আমাদের ছিল হচ্ছে যে আমরা ব্যাংক সেক্টরে একটু এক্সপোজার ছিলাম, কিছু মিউচুয়াল ফান্ড এক্সপোজার ছিল, যেগুলো আমরা আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। বাট যে সিগনিফিক্যান্ট চেঞ্জটা আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা যতটুকু পসিবল ততটুকু আমরা ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসে যাওয়ার চেষ্টা করেছি, বিকজ আমরা মনে করেছি যে এই সেক্টরটা মার্কেট যখন বেড়ে গেল, তারপরে বেড়ে গেল, হয়তো আমরা পারফেক্ট ডিসিশনটা নিতে পারিনি, বাট আমরা চেষ্টা করেছি যে অ্যাসেট ক্লাসটা যেন ইকুইটির সাথে একটা ব্যালেন্সড অ্যাসেট ক্লাস হয়, যাতে ইকুইটি যদি পারফর্ম নাও করে অন্য একটা স্ট্রিম থেকে যেন রিটার্নটা চলে আসে, ইনভেস্টর যেন আমরা কিছু দিতে পারি, মানে লস যাতে দেখাতে না হয়। এক্স্যাক্টলি প্রিন্সিপাল, মানে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে মানুষ লসটাকে খুব ভয় পায়। হ্যাঁ, রিটার্নের যে আনন্দ তার দ্বিগুণ হচ্ছে লস করার ফিয়ারের যে পেইন সেটা। সো সাইকোলজিক্যালি স্পিকিং এইটা আমাদের একটা প্রাইম কনসিডারেশন থাকে যে ইনভেস্টরকে আমি হয়তো রিটার্ন কম দিতে পারছি, কিন্তু সে যেন লস না করে। দ্যাট মিনস আপনি স্টক কেনা বেচা না, বরঞ্চ আপনার অ্যালোকেশনটা আপনার Asset level এ। অন্যান্য অ্যাসেট ক্লাসের মধ্যে অ্যালোকেশন বাড়িয়ে কমিয়ে নেভিগেট করেছেন। দেন মানে এটা অনেকটা পারমুটেশন এবং কম্বিনেশনের মতো। প্রথম লেভেলটা হচ্ছে, ফার্স্ট অর্ডারটা হচ্ছে আপনার অ্যাসেট ক্লাস, যেটা হচ্ছে দ্য প্রাইম ফ্যাক্টর ইন আমাদের কনসিডারেশনে।
যে অ্যাসেট ক্লাসটা যদি আমি ঠিক রাখতে পারি আমার মূল কাজটা ওখানেই হয়ে যাবে। তারপরে অ্যাসেট ক্লাসের মধ্যে যখন ইকুইটি মধ্যে আমরা যখন চিন্তা করি, দেন আমি চিন্তা করি হচ্ছে যে সেক্টরাল লেভেলে, তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি লেভেলে। বন্ডের ক্ষেত্রে একই রকম, অ্যাসেট ক্লাস, সেক্টর লেভেলে। সেক্টর যদিও আমাদের খুব একটা অ্যাক্সেসেবল সেক্টর নেই, কর্পোরেট বন্ড খুব একটা সরকারি বনাম বেসরকারি নাই, বাট সরকারি বন্ডের মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। ম্যাচুরিটি ওয়াইজ আমি ভাগ করতে পারি, মানে ম্যাচুরিটি বলতে বোঝাচ্ছি কিছু বন্ড আছে 1 বছরের, কিছু 5 বছরের, কিছু লং টার্ম 20 বছরের আছে। লাস্ট কনসিডারেশন হচ্ছে সে কীরকম রিটার্ন দেয়। আপনাদের তো একটা ফিক্সড ইনকাম আছে। জি, আমাদের একটা ফিক্সড ইনকাম আছে। তো আপনারা এখন কোন ধরনের ট্রেজারি বন্ডগুলোতে ইনভেস্ট করছেন বেশি? আমরা বেসিক্যালি ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করছি, যেগুলো হচ্ছে 1 বছরের নিচে। এর একটা প্রধান কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেটের মুভমেন্টটা আমাদের কাছে এখন ক্লিয়ার না। যদিও আমরা পেপারে দেখছি যে সেন্ট্রাল ব্যাংক বলছে জুন থেকে লেন্ডিং ক্যাপটা উঠে যাবে, বাট কিভাবে উঠবে, প্র্যাকটিক্যালি কি হবে, এটা আমার কাছে এখন স্পষ্ট না। তো আমরা যেটা করছি যে ছোট ছোট টেনিয়রে করছি, হোয়াট এভার হ্যাপেন্স, যাতে আপনার ক্যাপিটাল লসটা না যায়। সো আমরা রোল করছি, যখন একটু আনসার্টেনিটি একটু রিমুভ হবে, যখন কলগুলো একটু ক্লিয়ার হবে যে আসলে কীভাবে মেকানিজমটা ওয়ার্ক করবে, হ্যাঁ, তখন আমরা হয়তো ওই টাইমটাতে একটা মেজর অ্যালোকেশন দেবো। বাট আপ টু দ্যাট পয়েন্ট ক্যাশ বিল্ড আপ করার চেষ্টা করছি, যে ওই টাইমটা যাতে আমরা অপরচুনিটি নিতে পারি। ওকে, এখন যদি আপনাকে, ধর আপনি প্রচুর ক্যাশ বিল্ড আপ করেছেন, আরও 100 কোটি টাকা আপনাকে ফ্রেশ ফান্ড দেওয়া হলো, মিউচুয়াল ফান্ড, আর আপনাকে ইন্ডিভিজুয়ালি দেওয়া হলো যে আপনি পার্সোনাল ক্যাপাসিটিতে ইনভেস্ট করবেন, আপনি সেটা কিভাবে ইউটিলাইজ করবেন? আসলে ভাইয়া, মানে এইটা হচ্ছে যে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আপনার ক্ষেত্রে আপনার যে লাইফের সার্কামস্টেন্সেস, আমার লাইফের সার্কামস্টেন্স একরকম না। সো এখানে দুইটা ডিভিশন থেকে দুইটা পার্সপেক্টিভ থেকে জিনিসটা চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে আমার লাইফের সার্কামস্টেন্সেসটা কী, আর একটা হচ্ছে মার্কেটে কী অপরচুনিটিস আছে। তো প্রথম কনসিডারেশনটা হচ্ছে লাইফের সার্কামস্টেন্সটা। দুইটা সার্কামস্টেন্সেস বলি, এই ফান্ডটা আপনি 10 বছর 20 বছরে কেউ আপনার কাছে উইথড্রয়ালের জন্য আসবে না, এক। আর আরেকটা লাইক 2 ইয়ার্স 3 ইয়ার্সে উইথড্রয়ালের রিকোয়েস্ট আসতে পারে। তো আমি আসলে আমার পার্সোনালি জিনিসটা বলার চেষ্টা করি, তাহলে আমি আমার ইনস্টিটিউশনাল ফান্ডের অবজেক্টিভের অনুযায়ী বলতে সুবিধা হবে। সো ধরেন আমার যদি ইমিডিয়েট কোনো উইথড্রয়াল থাকে, তাহলে ওই পোর্শনটা আমি ক্যাশ বা মানি মার্কেট যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ধরেন এফডিআর, যাতে ওই ম্যাচুরিটিটা যখন হবে, যখন ওই সে আমার উইথড্রলটা যখন হবে, তখন যেন আমি এটা সার্ভ করতে পারি, হ্যাঁ। সো ওই পোর্শনটা আমি এখানে রাখবো। দেন ইমিডিয়েট কোনো ইনভেস্টমেন্ট আছে কি না, সেগুলো সে ধরেন অনেকেই চায় একটা বাড়ি করতে, সেখানে একটা পোর্শন রাখে, সেটা যদি ফুলফিল হয়ে যায়, দেন আমি চিন্তা করব যে আমার নেক্সট প্ল্যানিংটাকে, আমার রিটায়ারমেন্টে গেলে আমি এমনভাবে জিনিসটা প্ল্যান করে যেন মানুষের কাছে আমার হাত না পাততে হয়। সো রিটায়ারমেন্ট ফাইন্যান্সিং আমার একটা অবজেক্টিভ আছে। লাস্ট অবজেক্টিভ হচ্ছে আমায় একটা গ্রোথ চাই। একটা যে পরিমাণে ইনফ্লেশন হয়, আমি আজকে যে 5 টাকা যদি ইনকাম করি, 10 বছর পরে 5 টাকা ইনকাম এক না। সো লাস্ট কম্পোনেন্ট হচ্ছে গ্রোথ। সো আমি যেটা বলার চেষ্টা করছি যে পার্সোনাল সার্কামস্টেন্স হচ্ছে নিড বেসড। আপনার সার্কামস্টেন্সের যে নিডটা আছে, সেই অনুযায়ী আপনাকে পোর্টফোলিওটা সাজাইতে হবে, যাতে আপনি এমন কোনো সিচুয়েশনে না পড়েন যাতে আপনি আটকে না যান, মুভ করতে না পারেন, হ্যাঁ। এইটা একটা সাইড। সো আমি যখন আমার নিডটা অ্যানালাইসিস করলাম, আমি তখন চিন্তা করব আমার অপরচুনিটিস কী আছে। গ্রোথের জন্য আমি ইকুইটিতে যাব, আমার যদি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট দরকার হয় আমি রিয়েল এস্টেটে যাব। সো এইভাবে একটা মিক্স, আমি একটা হচ্ছে আমার পার্সোনাল সার্কামস্টেন্স, আর একটা হচ্ছে আমার মার্কেটে কী অপরচুনিটিস আছে, এর মধ্যে থেকে আমি বেস্ট রিটার্নটা এনশিওর করার চেষ্টা করব। কিভাবে করবেন একটু যদি আপনার ফেভারিট মিক্সগুলো যদি বলেন, সেটা হচ্ছে দ্য ওয়াচ লিস্ট। জি, এখন ধরেন মানে আমরা যেভাবে জিনিসটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমি এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা সবসময় একরকম থাকে না, এক একটা পিরিয়ড এক এক রকম। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, কোভিড পিরিয়ডটা ছিল হচ্ছে ভেরি চিপ মানি ছড়াছড়ি ছিল, ইন্টারেস্ট রেট ওয়াজ মানে লাইক 1% মতো, হ্যাঁ। ওই এনভায়রনমেন্টে ছিল ইজি মানি ছিল সবার কাছে, কোনো জায়গা ছিল না
ইনভেস্টমেন্ট করার শেয়ার মার্কেটটা খোলা ছিল। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট টু টেক এন্ট্রি ইন দ্য স্টক মার্কেট। যখন এই জিনিসটা ওইরকম একটা পিরিয়ড যেখানে ইজি মানি অ্যাভেলেবিলিটি আছে, মানি সাপ্লাই হচ্ছে আপনার এক্সপেনশনারি, তখন এক ধরনের এনভায়রনমেন্ট। আরেকটা এনভায়রনমেন্ট হচ্ছে এখন আমরা যেটা ফেস করছি, যে অক্টোবর গত বছরের মিডল পিরিয়ডটা থেকে আমাদের একটা কন্ট্রাকশন হয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংক প্রচুর পরিমাণ ডলার, যেটা আমাদের রিজার্ভ ছিল হচ্ছে $48 বিলিয়ন মতো, স্ট্রেট সেটা ধরেন মোর দেন $15 বিলিয়ন বিক্রি করেছে। এই বিক্রিটা তো আমাদের সিস্টেম থেকে টাকাটা চলে গেছে, কার কাছে গেছে? সেন্ট্রাল ব্যাংকের কাছে গেছে। টাকাটা কিন্তু সার্কুলেশন থেকে বের হয়ে গেছে। একটা মানি সাপ্লাই কিন্তু $8 বিলিয়ন কিন্তু বাংলাদেশের মতো ইকোনমির জন্য বিশাল। একটা অটো কন্ট্রাকশন হয়ে গেছে ইকোনমিতে। তো আমরা একটা অটো কন্ট্রাকশনারি পলিসিতে ঢুকে গেছি। তখন স্বভাবতই বিজনেসের কস্ট বেড়ে গেছে। ওই পিরিয়ডটা হয়তো বা ইকুইটির জন্য ফেভারেবল ছিল না, যেটা আমরা আপনি যে কোয়ার্টারগুলোর কথা বললেন, ওই কোয়ার্টারে সে আর্নিংসগুলো আমরা সেটাই প্রুফ করে। সো ওই পিরিয়ডটা আবার এই পিরিয়ডটা কিন্তু এক না। তো আমাদের মার্কেট অপরচুনিটি বলতে আমরা সর্ট অফ প্রেজেন্ট এনভায়রনমেন্টে কী অপরচুনিটিসটা প্রোভাইড করছে ইন টার্মস অফ অ্যাসেট ক্লাস, সেই দিকটা আমাদের প্রায়োরিটি থাকে। সো এখন এনভায়রনমেন্ট সাজেস্ট করছে যে এনভায়রনমেন্ট আমরা আছি, একটা হাই ইনফ্লেশন এনভায়রনমেন্ট, আমাদের আনএমপ্লয়মেন্ট হয়তো বা বেড়ে যাবে, ইনফ্লেশন হাই থাকবে, তারপর হচ্ছে আপনার কোম্পানির প্রোডাকশনগুলো মিউটেড থাকবে, গ্রোথ থাকবে না, বা গ্রোথ কম থাকলেও আমি ম্যাক্রো সেন্সে বলছি, মানে ওভারঅল বলছি, স্পেসিফিক ইন্ডাস্ট্রি পারফর্ম করতে পারে। কিন্তু ওভারঅল ইকোনমিতে যে যেটা ঘটে আর কি, যে আমার অ্যাভারেজ কথাটা বলছি আর কি, তো তখন ওরকম একটা লেস আউটপুট যেখানে হবে, প্লাস ইনফ্লেশন হাই, দেন হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট বাড়ার চান্স আছে। সেই এনভায়রনমেন্টে যে অ্যাসেট ক্লাসটা পারফর্ম করবে, সেই অ্যাসেট ক্লাসে আমি ইনভেস্টমেন্ট করব। ওকে, এই ক্ষেত্রে এখন আপনি যদি আরেকটু ভেঙে বলেন যে ইকুইটিতে আপনি কনজারভেটিভ থাকবেন আর ট্রেজারিতে বেশি করবেন, এরকম কিছু সর্ট অফ এই মুহূর্তে আমরা আমাদের ইয়ে হচ্ছে যে বন্ড আউট পারফর্ম করবে। তো বন্ড আউট পারফর্ম করলে আমি সর্বত বন্ডে বেশি ইনভেস্টমেন্ট করব। ইকুইটিতে আমি ইনভেস্টমেন্ট করবো না সেটা বলে নেই, এখানে তো ধরেন কিছু মাইক্রো ইস্যুসও আছে, ফ্লোর প্রাইস একটা ইস্যু আছে। সো যেহেতু আমরা পাবলিক মানি ইউজ করি, আমাদেরকে ওই কনসিডারেশনও রাখতে হয় যে আমি কি যদি কোনো একটা উইথড্রল আসে আমি সার্ভ করতে পারছি কিনা। আপনার নিজের ফান্ড আপনি একটা রেখে দিলাম, ফরএভার রেখে দিলাম যতদিন আমি বেঁচে আছি। কিন্তু পাবলিক ফান্ড তো আমি কেউ যদি কোনো একটা ইনভেস্টর যদি আসে এবং বলে যে আমার টাকাটা ফেরত দেন, আমি তো রেগুলেশন আমাকে 3 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হয়। মারুফ ভাই, আপনার টপ 5 ওয়াচ লিস্ট, আমি কিনবো কি কিনবো না সেটা আমার ব্যাপার, কিন্তু লেট মি নো যে আপনার 5টা সবচেয়ে লুক্রেটিভ স্টক। যে এইটা আসলে অ্যাগেন আমার কাছে প্রাইম কনসিডারেশন হচ্ছে অ্যাসেট ক্লাস অনুযায়ী আমি ফোকাসটা দিব আসলে বন্ডে রাখার। ইকুইটিতে যে পোর্শনটা রাখার দরকার হবে, শর্ট টার্ম বন্ড যেটি বলছি, শর্ট টার্ম আমি রোল করছি, কারণ আমি একটা কল নিতে পারছি না, ইন্টারেস্ট রেটটা আমার কাছে স্পেসিফিক, আমি যেটা একটু আগে বললাম। ইকুইটির মধ্যে যে এনভায়রনমেন্টের কথা বললাম, লেস আউটপুট, হাই ইনফ্লেশন, হাই আনএমপ্লয়মেন্ট, এই ধরনের এনভায়রনমেন্টে কোন বিজনেসটা তার রেভিনিউটা বাড়ানোর সুযোগ আছে, খুব সিলেক্টিভ বিজনেসে রেভিনিউ বাড়তে পারে। বেশিরভাগ এই ধরনের এনভায়রনমেন্টে ইনফ্লেশন তো আসলে একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্টে সব জায়গায় হিট করে, ওর কস্ট অফ গুড সোল্ড, ওর র মেটেরিয়ালস প্রাইস, ওর ওয়েজ, সবচেয়ে বড় কম্পোনেন্ট তো এগুলো। এবং ইউটিলিটিস, আমাদের ইউটিলিটিস তো ধরেন বেড়ে গেছে, গ্যাস প্রাইস বেড়ে গেছে, ইলেকট্রিসিটি প্রাইস বেড়ে গেছে। সো যে বিজনেসগুলো এগুলোকে অ্যাডজাস্ট করে রেভিনিউ বাড়াইতে পারবে, সেগুলো হচ্ছে আমার প্রাইম কনসিডারেশন। তো এই এক্সিস্টিং মার্কেটে ফর এক্সাম্পল আমরা আমাদের ফান্ডে একটা সিগনিফিকেন্ট পোর্শন আমরা ফার্মাসিউটিক্যালসে রেখেছি, কিছুটা ব্যাংক সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট আছে। তারপরে হচ্ছে যে বিজনেসগুলো ইনফ্লেশন, যে বিজনেসের প্রোডাক্টগুলো ইনফ্লেশনটাকে বাইপাস করতে পারে, অর্থাৎ ওই বিজনেসটাই এমন যে মানুষ একটা জায়গায়, এটা এসেনশিয়ালস টাইপের প্রোডাক্ট, মানুষকে এটা কিনতে হবে, যেমন বিড়ি সিগারেট, যেমন ধরেন ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিনটা আপনি যদি না নেন, একজন ডায়াবেটিস রোগী কিন্তু উইল বি ইন এ ভেরি ডেঞ্জারাস পজিশন, তাকে নিতে হবে। তো সেটা যদি ইনসুলিনের দাম যদি 20% আপ করেও ফেলে,
সে কিন্তু এটা নিবে। হ্যাঁ, তো ভেরি কমন সেন্স। আমরা যেটা চেষ্টা করি যে ব্রডলি যেন আমরা রাইটটা থাকি। আমাদের যে ইনভেস্টমেন্টটা করছে এটা কি মেক সেন্স করছে কিনা, এটা কি আমার কমন সেন্সে আসতেছে কিনা, যদি আসে এনভায়রনমেন্টের সাথে যদি এটা স্যুট করে তাহলে আমরা সেই ইনভেস্টমেন্টটা করি। তো আমি যেটা বললাম যে কিছু ব্যাংক, ফাইন্যান্সিয়াল সেক্টর, প্লাস হচ্ছে কিছু ফার্মাসিউটিক্যাল সেক্টর, কিছু কমোডিটি টাইপের যারা ধরেন আপনার প্রাইসটাকে দিতে পারে। যেমন ধরেন যে আমরা স্মলার অ্যামাউন্টে নারিকেল তেল ব্যবহার করি, এটা হয়তো বা আমার ডিসপোজেবল ইনকামে খুব বড় কিছু না, দাম খুব বাড়লেও হয়তো কিছু আমি হয়তো ইউজ করে যাব। হ্যাঁ, এইগুলো কিন্তু প্রাইস অ্যাডজাস্ট করে ফেলবে। হ্যাঁ, সো এই ধরনের বিজনেসগুলোতে আমরা ফোকাসটা রাখার চেষ্টা, যারা এই এনভায়রনমেন্টটাকে স্যুট করতে পারবে। ক্যাশ রিচ ভার্সাস ডেট বার্ডেনের কোম্পানি। ডেট বার্ডেন তো এখন তো আসলে লিভারেজটা এখন কিন্তু সবচেয়ে বেশি ইফেক্ট করবে, কারণ কস্ট তো বেড়ে যাচ্ছে বাট ওর সেলস তো কমে যাচ্ছে। ও এটা না দিতে পারলে তো ডিফল্ট হয়ে যাবে। এই পিরিয়ডগুলোতে ডিফল্টের রিস্কটা বেড়ে যায় এবং সর্বতই আমরা হয়তো দেখবো যে এনপিএলগুলোও বাড়বে ব্যাংকের। ওকে, এবার আপনার ব্যক্তিগত জীবনে সবচেয়ে আপনি সুখের স্মৃতি যদি বলি আমরা ইনভেস্টমেন্টের। আমি আসলে মানে বাংলাদেশে চাকরি দিবে যেটা হয় যে একটা সাবস্টেন্সিয়াল টাইম না গেলে তারা সেভ করতে পারে না। আমিও যদিও আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, কিন্তু আমার সেভ করতে অনেক সময় লেগেছে। একটা হচ্ছে যে ইচ্ছা একটা ইস্যু আছে, একটা হচ্ছে অ্যাবিলিটির একটা ইস্যু আছে। তো যখন হোয়াট এভার অ্যামাউন্ট মানে আমি সেভ করতে পেরেছি, আমি একটা বড় বেনিফিট পেয়েছিলাম হচ্ছে 2015-16 দিকে মিউচুয়াল ফান্ডগুলো যখন লিকুইডেশন হওয়া শুরু হয়, আইসিবির 8টা মিউচুয়াল ফান্ড, তখন আপনার ক্লোজেন গুলোকে লিকুইডেশনে যেতে হবে এরকম একটা নিয়ম করে। জি, রাইট। তো ওইটা ছিল আমার সবচেয়ে মানে ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্সের সবচেয়ে সুখকর স্মৃতি, যে ওই দিন শর্ট স্প্যান অফ টাইমে আমি যে মিউচুয়াল ফান্ডগুলো কিনেছিলাম, আলটিমেটলি 5-6 মাস পরে ওটা ন্যাভে মার্কেট প্রাইসের সাথে যে ন্যাভের ডিফারেন্সটা ছিল, মার্কেট প্রাইস অনেক কম ছিল, 80% 70% ডিসকাউন্টে ছিল। এটাকে মানে লিকুইডেশন নিশ্চিত ঘোষণার পরেও কমে পেয়েছেন? কমে পেয়েছি। এগুলো আসতেছে, কিন্তু বাংলাদেশে তো এক্সপিরিয়েন্স হয় নাই। মানুষ অনেকে ইন্টারপ্রেট করতে পারছিল না কি হবে, আবার অনেকে ইন্টারপ্রেট করা, অনেকে বুঝেই নেই জিনিসটা, অনেকে বিলিভ করে নাই। হ্যাঁ, তো প্রচুর মামলা মোকদ্দমা হচ্ছিল, ঝামেলায় কে যায়। একটা মিউচুয়াল ফান্ড 30 বছর ধরে ইয়ে ছিল, আপনার ট্রেড হচ্ছিল। প্রথম হয়েছিল ফার্স্ট বিএসআরএস, যেটাতে আমি আসলে ফার্স্ট বিএসআরএস যখন লিকুইডেশন হয় তখন আমার মধ্যে একটা ধারণা ছিল যে হ্যাঁ, বাকিগুলো হওয়ার চান্স আছে, এবার হয়তো এগুলো লিকুইডেশন হবে। তখন তো আসলে আমি অনেক কনফিডেন্স পেয়েছিলাম যে এগুলো লিকুইডেশন হওয়ার টাইম। তো আমি কত পার্সেন্ট ডিসকাউন্টে কিনেছেন? আমি ধরেন 60-70% ডিসকাউন্টে পেয়েছি। ইন লেস দেন 1 ইয়ার? ইন লেস দেন 1 ইয়ার। ট্রেমেন্ডাস। জি, ট্রেমেন্ডাস। আর যদি আমরা বলি যে স্মৃতি আপনি মনে করতে চান না? আমার স্মৃতি হচ্ছে যে আমি আসলে কিছু মানে অপরচুনিটিস মিস করে ফেলেছি। মানে আসলে আমি যেভাবে চিন্তা করি যে লাইফের ফাইন্যান্সিয়াল ডিসিশনটা এমন একটা জিনিস, আপনার একটা কল যদি ঠিক থাকে, আপনার রাতারাতি আপনার সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, ধরেন আমাদের মার্কেট ক্র্যাশ হয়েছে 2010-এ, তখন ব্যাড বেসের যে প্রাইস ছিল 70 টাকা, 80 টাকা, 100 টাকার নিচে। আজকে যে ব্যাড বেসের প্রাইস, মাঝখানে যে পরিমাণ ডিভিডেন্ড, যে পরিমাণ প্রাইস, ব্যাড বিসি আপনার ওই যে 1000 উঠে তারপরে 500 হয়েছে, কিন্তু ডিভিডেন্ড তো দিয়েছে। হ্যাঁ, ওগুলো তো বোনাস অ্যাডজাস্টমেন্ট হয়েছে প্রতি বছর ক্যাশ দিতে। এখন যদি আপনি তখনকার 1 টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন 2010-এ, তখন তো আমাদের মার্কেটও ফল করেছে। মার্কেট প্রায় ধরেন 50%-এর মতো ফল করেছে, বা তার চেয়ে মোর দেন 50%। এই ক্রাশের মধ্যেও দেখেন ব্যাড বেসি কিন্তু 30 গুণের বেশি রিটার্ন দিয়েছে। তো আপনার আমার লাইফে যে একটা ইনভেস্টমেন্ট করলে কিন্তু এনাফ আপনার সিচুয়েশনটা চেঞ্জ করা যাবে। সলভেন্সি, আপনি যদি তখন 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন, তো 30 গুণ হয়ে যেত, 3 কোটি টাকা। তো আপনার কি লাগে আর কি? না, আমরা তো কেনা বেচা করতাম ওই সময়। 250 টাকায় ব্যাড বিসি কিনলাম, 280 টাকায় কয়েকদিন পরে সেল করলাম, ডিসেন্ট ট্রেডিং প্রফিট। সবাই আপনারাও করেছেন নিশ্চয়ই? আমরা করেছি, কিন্তু মানে
অ্যাগেন মানুষ তো আসলে ঠেকে শিখে আসলে, তো আমিও ঠেকে শিখছি যে লং টার্ম ইনভেস্টমেন্ট যে রিটার্নটা হয় এটা তো আসলে একটা প্রপার বিজনেস পেলে কিছু করা লাগে না, ট্রেডিং করার কোনো দরকার হয় না। আপনি যে ব্যাট বেসিতে লং টার্ম হোল্ডিং। আপনার কি লং টার্ম হোল্ডিং ছিল? না, আমার লং টার্ম হোল্ডিং ছিল না, কিন্তু আমি একটা পারফেক্ট এক্সাম্পল আপনাকে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড হচ্ছে আইসিবি ইউনিট ফান্ড, যেটা হচ্ছে রাফলি 4,000 কোটি টাকা সাইজ, এবং এটা 2001 সাল থেকে এটা বিক্রি হয় না। হ্যাঁ, মানে নতুন টাকা নেয় না এরা। এদের পোর্টফোলিও যদি আমরা দেখবো যে দুটো স্টক আছে তার পোর্টফোলিও, সে কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দেয়। একটা হচ্ছে রেনেটা আর একটা হচ্ছে ব্যাট বেসি। তো এই দুটো পোর্টফোলিও থেকে যে রিটার্ন দেয় সেই রিটার্নটাই কিন্তু সাফিসিয়েন্ট এনাফ প্রতি বছর কন্টিনিউয়াসলি একটা কনসিস্টেন্ট ডিভিডেন্ড দেওয়ার জন্য। সো লং টার্ম ইনভেস্টিং এবং মিউচুয়াল ফান্ড যে বেনিফিশিয়াল হতে পারে, তো পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আইসিবি ইউনিট ফান্ড। এবং আইসিবি ইউনিট ফান্ডে যারা ইনভেস্টর তারা যে পরিমাণ বেনিফিট হয়েছে তারা তো এখনও কিনতে চায়, এবং তারা এমপ্লয়ীদেরকে বলে রাখে, ভাই যদি কেউ বিক্রি করে আমাকে বলবেন, আমি কিনে নিব ইউনিটগুলো। দ্যাটস দ্য মানে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, দ্যাটস দ্য প্রফেশনালিজম। এইটা হচ্ছে গিয়ে ট্রু মিউচুয়াল ফান্ড। সো আমরা চেষ্টা করছি, দেখা যাক ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন। আপনার আনপ্রেজেন্ট মেমোরি? অনেক ক্ষেত্রেই আমরা মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো বা রিয়েলিটির সাথে প্রপার ছিল না। আমি যেমন বললাম যে ইনভেস্টমেন্ট কেসে আমি পোস্ট কোভিডটা শুরু হওয়ার আগে আমার একটা পার্সোনাল ইনভেস্টমেন্ট ছিল রেকিট বেনকাইজারে। তো আমি চিন্তা করেছিলাম যে এটা তো খুবই সলিড বিজনেস, যে প্রোডাক্টগুলো আছে মানুষ ইউজ করে, কিন্তু যেহেতু আমার মধ্যে ইমপেশেন্স কাজ করে, যখন মানে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এনভি। যখন আপনার ফ্রেন্ড টাকা কামায় আপনি কামাতে পারছেন না, তখন কিন্তু আপনার মধ্যে একটা সর্ট অফ অ্যাংজাইটি তৈরি হবে, আপনার একটা কম্প্যারিজন চলে আসে। তো এই ধরনের মার্কেটের মধ্যে থাকলে যে সমস্যাটা হয়, এইরকম একটা ইয়ে থেকে আমি প্যাশেজ ধরে রাখতে পারিনি। বাট আমার যে কস্ট ছিল, আমি কোভিড পিরিয়ড আসার পরে এদের বিজনেস তো আপনার কস্ট কম ছিল। প্রি কোভিডে তো আপনি প্রাইস দেখলে বুঝতে পারবেন কীরকম ছিল প্রাইস আর কি। সো আমার এই মিস ট্রেড অপরচুনিটিসগুলো যেগুলো আমি আসলে সর্বতে মানুষের মানে বয়স বললে বুদ্ধি বাড়ে বা আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, আপনি বিক্রি করে দিয়েছিলেন? আমি বিক্রি করে দিয়েছিলাম। সো তারপর প্যান্ডেমিক আসার পরে তো পরে তখন আমি আসলে মানে আমাদের ইনভেস্টমেন্টের কথা হচ্ছে যে ইনভেস্টরের সবচেয়ে বড় এনিমি হিসেবে ইনভেস্টর হিমসেলফ। হ্যাঁ, কারণ আলটিমেট ডিসিশন তো আপনি নিচ্ছেন, আপনি ব্রোকারের কথা শুনছেন, কিন্তু ফাইনাল কলটা কিন্তু আপনি নিচ্ছেন। সো আপনি কিন্তু বলতে পারবেন না ইন এ সেন্স যে এটা ব্রোকারের দোষ ভাই, কারণ টাকাটা তো ব্রোকার না, টাকাটা আপনার, রাইট? সো আলটিমেটলি এটা আমার টাকা, আমি মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল না, আমি কলটা নিতে পারিনি। সো এটা এক ধরনের কি বলবো, ফ্রাস্ট্রেশন না, বাট এক ধরনের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আর কি, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বলবো। ওকে, ম্যাক্রো ইকোনমিতে আমরা আপনার ফোরকাস্ট পেলাম। আমাদের যে স্টক মার্কেটের ব্রড ইন্ডেক্স, আপনি নিশ্চয়ই এটি ট্র্যাক করেন, আই এম শিওর আপনি ফোরকাস্টও করার চেষ্টা করেন অন্য সবার মতো। 23 সালের শেষ নাগাদ এই ইন্ডেক্সটাকে কোথায় এক্সপেক্ট করছেন? অনেস্টলি স্পিকিং, ইন্ডেক্স আমি কখনো পারফেক্টলি প্রেডিক্ট করতে পারিনি, এবং প্রেডিকশন ইজ ভেরি ডিফিকাল্ট। মানে এত হাজার ফ্যাক্টর আছে যে প্রেডিকশন করা ডিফিকাল্ট। বাট আমি যেটা বুঝি যে বাংলাদেশের আমাদের 50 বছরের ইতিহাসে আমরা অনেক ধরনের স্ট্রাগল পিরিয়ড পার হয়ে এসেছি, এবং আজকের দিনে আমাদের সামনে যে ইস্যুসগুলো ছিল, যেগুলো বিগত বছরগুলোতে ছিল, একটা বড় ইস্যু ছিল যে আমাদের ক্যাপাসিটি ছিল না। আমরা ইউটিলিটিস, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিসিটি, আমাদের একটা বড় প্রবলেম ছিল। সো ইলেকট্রিসিটি তো আসলে একটা ব্যবসায়ের ইনপুট। এন্টারপ্রেনার তো চিন্তা করেন যে ব্যবসার জন্য আমার আছে কিনা, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, দেন হচ্ছে লেবার। তো যে পরিমাণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, আসলে জিনিসটা হচ্ছে কি, আসলে জিনিসটা হচ্ছে যে অর্থনীতির প্রোডাকশন করার ক্যাপাসিটি বেড়ে গেছে, আপনার পাত্রটা বড় হয়ে গেছে। পাত্রটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রডিউস করার ক্যাপাসিটিটা বেড়ে গেল। এখন প্রডিউস হবে কি হবে না সেটা তো প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন লাগবে, বাট প্রাইভেট সেক্টর তো দেখছে যে এখন আগে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কমে গেছে, এখন অপরচুনিটি আসছে, আমরা ফরেন ইনভেস্টমেন্ট খুঁজছি। ইভেন আমাদের যে এন্টারপ্রেনার আছে তারাও তো এই জিনিসগুলো খুঁজতে ছিল, ইকোনমিক জোন ডেভেলপমেন্ট হচ্ছে। যে পরিমাণ ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে
বাংলাদেশের ডিসিপ্লিন গভর্নেন্স ইস্যুগুলো যদি ব্রডলি ঠিক থাকে, আমি তো দেখি যে রিয়েল ইকোনমি ডেভেলপ করার অনেক অনেক স্কোপ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদের স্ট্রাগলের মধ্যে কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু কোনো না কোনোভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করে ফেলে। যেমন ধরেন এত কিছুর মধ্যে স্যালাইন জিনিসটা কিন্তু বাংলাদেশের আমরা ইনোভেশন করে ফেলেছি। দেন আপনারা হয়তো জিনিসটা চিন্তা করছেন বা জিনিসটা হাসতে পারেন শুনে যে যেমন এই যে ব্যাটারি রিক্সা, যেটা এলন মাস্ক তো এই কাজটা করছে। ও করছে কি, ওর দেশে বসে ও একটা ধরেন গাড়িকে ইলেকট্রিক ব্যাটারি, বাট আমাদের দেশে কিন্তু এলন মাস্ক কিন্তু দেখাই দেয় নাই। আমরা নিজেদের হিউম্যান ইনোভেশনে কিন্তু আমরা ব্যাটারি রিক্সা চালু করে ফেলেছি। আমাদের কিন্তু ওই আমাদের মাশাআল্লাহ ব্রেন খারাপ না, কিন্তু আমাদের দরকার একটা অপরচুনিটি, কাজ করতে চাই, আমরা চাই একটা সুযোগ। হ্যাঁ, তো ক্যাপাসিটি যে পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, সো এইটা তো ইন্টার্ন একটা জায়গায় এসে ধাপে ধাপে রিয়েল ইকোনমিতে আসবে। রিয়েল ইকোনমিতে আসবে ক্যাপিটাল মার্কেট তো সর্ট অফ ডেরিভেটিভ, এই বিজনেসগুলোর ডেরিভেটিভ হচ্ছে ক্যাপিটাল মার্কেট। দ্য কোয়েশ্চেন ইজ ক্যাপিটাল মার্কেট এটার সাথে কতটা লিঙ্ক আমরা রাখতে পারবো? এইটা লিঙ্ক রাখার কোনো দরকার নেই। এইটা রিয়েল ইকোনমি যখন আপনার এই জিনিসগুলো যখন আসা শুরু করবে, ক্যাপিটাল মার্কেট অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমি কেন বললাম যে অনেক প্রচুর সেক্টরে অনেক ভালো ভালো কোম্পানি আছে যাদেরকে আমরা হয়তো স্টক মার্কেটে আনতে পারতাম, কিন্তু আনতে পারছি না। বাট যেগুলোই আছে আমি সেগুলোর কথা বলছি। যেমন ধরেন অনেক ব্লু চিপ কোম্পানি আছে, এগুলো যেভাবে এক্সপেনশন করে আসছে, ব্যাটবিসির কথা ধরেন বা আপনি অলিম্পিকের কথা ধরেন, এরা যে পরিমাণ এক্সপেনশন করে আসছে, সামনে যদি এইরকম একটা অপরচুনিটিস থাকে, বাংলাদেশ গ্রো করলে এরাও গ্রো করবে, স্কয়ার ফার্মা গ্রো করবে, আপনার ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে। কলটা হচ্ছে আসলে বাংলাদেশের উপরে, বাংলাদেশের ক্যাপাসিটি ডেভেলপ হবে। দ্যাটস দ্য মানে আমি নিজে আমরা যেটা দেখি আর কি। এখন এইটা ট্রান্সলেশন হবে হয়তো সময় একদিন পরে হবে বা একদিন আগে হবে। এখন এটার জন্য একটা বড় ইস্যু হচ্ছে যে মানে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বা যে গভর্নেন্সের যে ইস্যুসগুলো আছে, এগুলো ঠিক থাকলে এন্টারপ্রেনার আসবে। কারণ এন্টারপ্রেনার রিটার্নটা কোথেকে দিবে? আমেরিকা রিটার্ন দিবে, চায়না রিটার্ন দিবে? এরা তো নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সো রিটার্ন অপরচুনিটি, তাহলে টাকাটা যাবে কোথায়? আজকে যে টাকাগুলো সুইস ব্যাংকে আছে, ওর টাকা তো আইডল পড়ে আছে। তো টাকার রিটার্ন তো আসলে এই ব্রিক্স কান্ট্রিগুলোতে, চায়নাতে, ইন্ডিয়াতে, বাংলাদেশে রিটার্ন অপরচুনিটি তো এই জায়গায়। ফান্ড বাই মানি ইজ স্মার্ট, যেখানে রিটার্ন আছে সেখানে আসবে, একদিন আসবে। কিন্তু আমার জাস্ট একটু সুযোগ করে দিতে হবে যে ভাই এখানে যদি তুমি ইনভেস্টমেন্ট করো, তোমার টাকার প্রোটেকশনটা আছে, তুমি টাকাটা নিতে পারবা, তোমার একটা সিকিউরিটিজ আছে। জাস্ট এই জিনিসটা দরকার, যে একটা আশ্বস্ত করা, সেফটি আশ্বস্ত করাটা, কনফিডেন্স। লং টার্মে আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটা জানলাম, আর দ্যাট মিনস ফ্রেশ ফান্ড কিভাবে। এখন আমরা অনেকেই যারা আপনার ভালো ভালো শেয়ার বা পচা শেয়ার অনেক কিছুতেই আমরা কিনেছি, আমরা কিনতেও পারছি না, বেচতেও পারছি না বিকজ অফ দ্য ফ্লোর প্রাইস। আমরা কিভাবে এই ক্রাইসিস টাইমটা পার করব? আমার কাছে আপনার সাজেশন, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে যে ভাই যেটাই করেন, মার্জিন লোন যে জিনিসটা আছে, লোনে বিজনেস করাটা ইজ ভেরি রিস্কি, বিকজ দিস ইজ দ্য টাইম। এই ধরনের স্ট্রেসিং পিরিয়ডগুলো আপনার জন্য ডেঞ্জারাস। আপনি যখন বিজনেস ভালো, যখন এনভায়রনমেন্ট ভালো থাকবে, আপনি রিটার্ন পাবেন, আপনি রিটার্ন অনেক বাড়বে, বিকজ আপনি লোন ইউজ করছেন। বাট ওটা তো একটা টু এজ সোর্ডের মতো। যদি তলোয়ারটা আপনি বাড়ি দিতে পারেন তাহলে আপনি ছক্কা দিলেন, কিন্তু তলোয়ার যদি আপনার দিকে পড়ে তাহলে তো আপনি অ্যাটাক করলেন। সো আমার সাজেশন একটাই হচ্ছে, ভাই লোন আপনি করেন, ক্যাশ বিজনেসটা করেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ শেয়ার মার্কেট আমি নিজেই দেখব, আমার সেই অ্যাবিলিটি আছে, আমি টাইম দিতে পারছি, আমি দেখতে পারছি, যেভাবেই দেখতে পারছি, আমি টাইম আমার অ্যানালাইসিস করতে পারছি। বাট যদি আপনি খুব ওভার কনফিডেন্স হন, আই থিঙ্ক মানে এখানে একটু নিজের কাছে নিজের প্রশ্ন করতে হবে যে লোনের যে এফেক্টটা, এইটা যত কম থাকা যায়। আমার সাজেশন একটাই ভাই, যদি আপনি সেফ থাকতে চান, লোনের বিজনেসে যত কম করা যত ভালো। কারণ আপনার একটা কলই, একটা 6 মাসের বা একটা 2 মাসের একটা ইভেন্টই কিন্তু এনাফ আপনার একটা ভালো পোর্টফোলিও 12টা বাজানোর জন্য। অ্যান্ড দিস ইজ দ্য অনলি প্রবলেম। আমাদের মার্কেটে
নট দ্য অনলি প্রবলেম, মার্কেটে যে ধরেন 2010-এ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্যাশ কোডও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাট যারা নিঃস্ব হয়েছেন তার প্রধান কারণ কিন্তু মার্জিন লোন। বাট ওই মার্জিন লোনটা যদি না থাকতো, কোন না কোনো টাইম পিরিয়ডে এসে যদি স্টকগুলো মোটামুটি বিজনেস থাকে, একটা পর্যায়ে এসে তারা এক্সিট করতে পারে। যেমন পচা কোম্পানির শেয়ারও যেটা what goes down that কোনো না goes কোনো up, দিন সে টাইম অথচ ভালোগুলোর আগেই পচাগুলো যাচ্ছে। যায়, বাট যদি কেউ লোন নিয়ে আটকে যায় তার জন্য বিপদ। কিন্তু সে তো সুযোগ পাবে না, কারণ Right. ওই ফোর্থ সেলে পড়ে তার তো সে যে কিছু করবে তাতে কিছু নাই। আই থিঙ্ক উই হ্যাভ লার্নড এ চমৎকার পরামর্শ পেয়েছি। মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, মারুফ ভাই 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। তার বিশ্বাস এবং বক্তব্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা চমৎকারভাবে বাড়ছে। এই অর্থনীতির সক্ষমতাকে যদি কাজে লাগায় বাংলাদেশ, পুঁজিবাজারে সুফল পাওয়া যাবে। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাস করেন তিনি। বিভিন্ন পরিস্থিতিতে তিনি নেভিগেট করেন, একজন দক্ষ ড্রাইভার যেভাবে তার গাড়িটা অনেক ট্রাফিকের মধ্যে চালায়, সেক্টরাল অ্যালোকেশন, তারপরে অ্যাসেট ক্লাসের মধ্যে অ্যালোকেশন, এগুলো করে। আর মার্জিন লোন নিয়ে ব্যবসা করাটা যে কোনো একটা সংকটই হয়তো একজনের খুব বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। পরের কোনো পর্বে দেখা হবে।